দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা, বৈঠকে উঠতে পারে আইসিটি সংশোধন আইনের খসড়া। জুলাই গণহত্যার মামলা এবার ট্রাইব্যুনালে সাবেক আইজিপি সহ ৮ আসামি কারাগারে পাঠানোর আবেদন। দুদকের তলবে কর্ণপাত করছে না আওয়ামী আমলের অর্ধশত হত্যাকর্তা, মামলা করতে বাধা নেই বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্র মাদক উদ্ধারে ৪ শতাধিক বাড়িঘরে তল্লাশি। শুল্ক কমানোয় রমজানে সব পণ্যের দাম থাকবে সহনীয়, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবিতে ৩ কেজি আলু ৪০ টাকায়। রাশিয়ায় প্রথমবার মার্কিন মিসাইল ছুড়ল ইউক্রেন, মস্কোর পরমাণু অস্ত্রের হুমকি দায়িত্বজ্ঞানহীন বলছে যুক্তরাষ্ট্র। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে পেরুকে হারালো আর্জেন্টিনা, উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ড্র। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বসেছেন বৈঠকে। সচিবালয়ের ৬ নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে। সকালে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী উঠতে পারে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে, কোনো তথ্য পেয়েছেন কিনা? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 3.5 মাস পর একটু ভিন্ন পরিবেশে সচিবালয় আজকে, যদি আমার ক্যামেরা পার্সন দেখান একটু এই পিছনের দিকটাতে দেখেন, পুরো সচিবালয় আজকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বাইরের কোনো দর্শনার্থী আজকে সচিবালয়ে নেই। এবং যারা সচিবালয় কর্মচারী আছেন তাদের গাড়িগুলো বাইরেই তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, তারা হেঁটে ভিতরে আসছেন। এমনকি গণমাধ্যম কর্মীদের গাড়িও আজকে বাইরে থেকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয় 11টায় প্রধান উপদেষ্টা এই 6 নম্বর ভবনটি আমার পিছন থেকে দেখা যায়, এই ভবনে 16 তলায় প্রধান উপদেষ্টা বৈঠক করছেন উপদেষ্টা পরিষদের সাথে। এবং এটি পূর্ব নির্ধারিত ছিল, কালকে থেকে আমরা জানতাম। সকাল 11টায় বৈঠকটি শুরু হলো, ঠিক 11টা বাজার 10 মিনিট আগে প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসছেন। এবং এখন পর্যন্ত বৈঠকে যে এজেন্ডা আছে তা আমরা জানতে পেরেছি যতটুকু, একটা এজেন্ডা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেয়েছি, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সালের যেটা আছে সেটা আজকে সংশোধন আকারে উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে এবং সেখানে একটি সংশোধন আসবে পরিষ্কারভাবে যে অপরাধী হিসাবে কোনো রাজনৈতিক দলের বিচার করার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এটি আইন মন্ত্রণালয় থেকে এই খসড়াটি পাঠানো হয়েছে আইনের। গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে উনি এটার কিছু ধারণা দিয়েছিলেন যে এটা যদি উঠে এই অনুমোদন হয় আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে, তাহলে যে অপরাধী হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করবে ট্রাইব্যুনাল। এবং সংশ্লিষ্ট যারা আছে এবং সরকারের সর্বোচ্চ মহল আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মূলত তারা এই বিচার, যারা রাজনৈতিক দল হিসাবে বিচার করবেন তারা, এবং তারা তখন কি বাতিল হবে রাজনৈতিক দল নাকি কতটা বিচার হবে, সবকিছু মিলেই এই আইনটির বিষয়ে আজকে আলোচনা মোটামুটি হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠক শেষে আমরা আসলে চেষ্টা করবো উপদেষ্টার সাথে কথা বলার জন্য, তখন হয়তো বাকিটা আমরা জানতে পারবো। আসিফ টিপু। শাহনাজ ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সাংবাদিক নির্যাতিত হয়েছেন, তারা ডিফাই করেছেন এই ফ্যাসিবাদী রিজিমকে। তাদের হিরোইজমের কোনো তুলনা হয় না। তারা তাদের ফ্যামিলিকে বিপদে ফেলেছেন, তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন, কিন্তু তারা সত্য বলতে পিছপা হন নাই। আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে স্যালুট জানাই। সবাইকে বলি যে আজকে যে জুলাই আগস্টে যে বিশাল একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড গণ অভ্যুত্থান হলো, এই সাংবাদিকদের, এই যে অকুতোভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই। আমি শুরু করছি। কিন্তু আমাদের এই যে 16 বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ, এবং এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক, ফ্যাসিবাদী, আমাদের নিয়ে এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই, আমি সবাইকে বলবো, যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা এপিসি ঘুরে ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। অনেকগুলো ঘটনা, আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট কে অ্যাবলিশ করা হলো, সেটা জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল। গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী 2012-তে গুম। দর্শক, জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখার আবেদন করা হয়েছে। এই 8 জনের মধ্যে গণহত্যার মামলায় জসিমউদ্দিন মোল্লাকে গত 30 অক্টোবর ও শাহিদুল ইসলামকে 31 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল 2 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি 6 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি হাবিবের সঙ্গে। হাবিব, 8 পুলিশ কর্মকর্তাকে তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই 8 পুলিশ কর্মকর্তা, বিশেষ করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিআরসির সাবেক মহাপরিচালক এবং সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ঢাকার যাত্রাবাড়ি থানার সাবেক ওসি এবং গুলশান থানার সাবেক ওসি এবং আশুলিয়া এলাকার
এডিসি, সাভার এলাকার এডিসি, এই কয়েকজনকে মোটামুটি আজকে 8 জনকে সব মিলিয়ে হাজির করা হয়েছিল আদালতে। চিফ প্রসিকিউটর তাদের বিরুদ্ধে যে সমস্ত জুলাই হত্যাকাণ্ড সহ যে অভিযোগগুলো কারণে মূলত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে হাজির করা হয়েছে, সেই বিষয়গুলো শুরুতেই চিফ প্রসিকিউটর তুলে ধরেন এবং তারপরই চিফ প্রসিকিউটর তাদেরকে গ্রেপ্তার রেখে কারাগারে প্রেরণের নির্দেশনা চান এবং শুনানি নিয়ে যদিও আসামি পক্ষের আইনজীবী ছিলেন, আসামি পক্ষের আইনজীবীরা আজকে তাদের যে আবেদন সেটির বিষয়ে শুনানির আবেদন করলে চিফ প্রসিকিউটর আপত্তি জানান যে তারা আবেদনের কপিটি তাদের হাতে আগে দেয়নি, যার কারণে তারা চেয়েছিলেন যে তারা চিফ প্রসিকিউটর বলেছেন যে আজকে এ বিষয়ে শুনানি না নিয়ে পরবর্তী একটি দিন নির্ধারণ করতে। তো সব মিলিয়ে শুনানি করে আমরা যেটি দেখলাম যে আগামী 16ই ডিসেম্বর প্রথমে শুনানির দিন ধার্য করার কথা বললেও সেদিন আসলে একটি বিশেষ দিন থাকায় পরবর্তীতে 19 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তো সব মিলিয়ে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে অভিযোগের কথাগুলো চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিয়াউল হাসানের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন হওয়ার কারণে জিয়াউল হাসান একক ক্ষমতা বলে তিনি দীর্ঘদিন ধরে নানা গুম খুন এবং র্যাবে থেকে তার নেতৃত্বে সুপ্রিম কমান্ডিং পাওয়ার হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন এবং তার নির্দেশেই বিভিন্ন জায়গায় নানান হত্যাকাণ্ড গুম খুনের অভিযোগ রয়েছে এবং কথিত যে আয়নাঘরের মূল হোতা হিসেবে জিয়াউল হাসানকে চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন। এছাড়া সাবেক আইজিপির বিরুদ্ধে যে অভিযোগগুলোর কথা তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর সেটি হচ্ছে সাবেক আইজিপি যেহেতু পুলিশ র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে তিনি কমান্ডিং দায়িত্বে ছিলেন এবং তার নেতৃত্বে যেহেতু সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত হতো, সুতরাং তিনি সুপ্রিম পাওয়ার হিসেবে তার এই যে জুলাই হত্যা। হাবিব, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রূপনগর থানায় করা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে একাধিক মামলায় নতুন করে আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কামাল আহমেদ মজুমদারকে সোনারের দেখায় মিরপুর 25-10-24, জুনায়েদ আহমেদ পলককে সোনারের দেখায় 302 এর মামলা, আনিসুল হক, হাসানুল হক ইনু, জলিল মাতাব্বর পল্টন 25-9-24, দীপু মনিকে সোনারের দেখায়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দুদকের তলবে কর্ণপাত করছে না আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা। মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্ট অন্তত অর্ধশত ব্যক্তিকে ডাকা হলেও সাড়া মেলেনি। দুদক বলছে তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা সারা বাংলাদেশে আস্তে আস্তে বিদ্যুতের কারণে পরিবর্তন হচ্ছে। টানা 9 বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপুর। বিদ্যুৎ খাত থেকে 2 হাতে হরিলুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গেল 2 সেপ্টেম্বর তলব করেছিল তাকে, কিন্তু হাসিনা সরকারের পলাতক এই প্রতিমন্ত্রী দুদকের ডাকে সাড়া দেননি। ধীর গতি হয়েছিল
একইভাবে শরীফ আহমেদের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে সম্পদ পাচারের অনুসন্ধান চলছে। গত 30 অক্টোবর তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়, তবে তিনিও আসেননি। দুদকের তথ্য বলছে, গত আওয়ামী সরকারের 2 ডজনেরও বেশি মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় দুদকে ডাকা হয়, কিন্তু তারা কেউ আসেননি। তলবে না আসার ফলে তাদের দুর্নীতির বিষয়ে বক্তব্য নেই বলে ধরে নিবে সংস্থাটি। দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা তার শুনানির জন্য উপস্থাপনের জন্য চিঠিপত্র প্রেরণ করেন, সেই মোতাবেক তার বক্তব্য অথবা তার অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা হয়। তারপরে উনি না আসেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন, তলবে না আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলে মামলা করতে পারে দুদক। কালে ডাকে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে, রিমান্ডে নিতে পারবে, রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে। কাজে সেই ব্যক্তি হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করা। সংস্থাটি জানিয়েছে, নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। আজকের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন, সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার, নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে, সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল, যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে, এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল, সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ, 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। কেন কান্নায় ভেঙে পড়েছেন তাকে জিজ্ঞাসা করেন। দর্শক, আমরা সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। যাচ্ছে পরবর্তী সংবাদে। কুইক রেন্টালের আড়ালে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশের একটি চক্র। ক্যাপাসিটি চার্জের নামেই হাতিয়ে নিয়েছে 29,000 কোটি টাকা। সব মিলিয়ে গত 15 বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 1,06,000 কোটি টাকার বেশি
ক্যাপাসিটি চার্জ দিয়েছে বিগত সরকার, যার বড় অংশ পাচার হয়েছে বিদেশে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের টাকা লুটপাট করতেই বিনা টেন্ডারে পছন্দের প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এসব বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আর না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। জরুরি ভিত্তিতে বিদ্যুতের ঘাটতি মেটাতে রেন্টাল কুইক রেন্টাল বা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিগত আওয়ামী লীগ সরকার। 2010 সালে বিনা টেন্ডারে দায়মুক্তি আইন করে এসব বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া হয়। 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে কোনোটি চলেছে 10 বছর পর্যন্ত। এর মধ্যে এখনও চালু আছে কয়েকটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ বেশি, পাশাপাশি ক্যাপাসিটি চার্জও নির্ধারণ করা হয় অতি উচ্চ হারে। এইসব পাওয়ার প্ল্যান্টের আমরা ব্যবহার করেছি 30 ভাগ, কিন্তু আমরা 100 ভাগ পুরা ক্যাপাসিটি চার্জ দিয়েছি, তাহলে 70 ভাগ এটা একেবারে অপচয় আমরা ধরতে পারি। তথ্য বলছে, গত 15 বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 1,06,000 কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। এর মধ্যে 32টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 29,000 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়েছে অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল, কেফিসিএল, সামিট সহ 10টি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আওয়ামী সরকার বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই সামিট, ওরিয়ন, দেশ এনার্জি, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এনার্জি প্যাক সহ 72টি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রের অনুমোদন দেয়। যাকে খুশি তাকে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা যত খুশি তত বিনিয়োগ করেছে, যত খুশি তত ব্যয় দেখিয়েছে এবং বেশি বেশি মুনাফা করেছে। যারা দায়ী ওদেরকেও একটা কোনো না কোনো একটা পানিশমেন্ট দিতে হবে, সেটা আমি জানি না কিভাবে। তাদের স্থানীয় বাড়িঘর, সয় সম্পত্তি যা কিছু আছে ব্যাংক ট্যাঙ্ক ফ্রিজ করে ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে দেওয়া হচ্ছে, রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারপোলে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে ভাড়া দেয়া অর্থনীতির জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাড়তি এক্সেস ক্যাপাসিটিতে যাওয়া, উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার জন্য কন্ট্রাক্ট করা, ক্যাপাসিটি পেমেন্টের মতো ক্লজ থাকা এবং উচ্চ মূল্যের জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকে পড়া, এই সব কিছু মিলে যেটা হয়েছে যে বিদ্যুৎ খাতে এক ধরনের আনসাস্টেইনেবল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এদিকে নতুন করে রেন্টাল কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিভাগ। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুতে শোক দিবস পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থগিত রয়েছে সব ক্লাস পরীক্ষা, বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচল। শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তদের মধ্যে আছেন অ্যাসিস্ট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। দায়িত্ব অবহেলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। দর্শক, সহপাঠী নিহতের জেরে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ খবর জানাবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিক্ষার্থীরা কি বলছেন?
আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগরের মূল ফটকে এবং আফসানা করিম রুসি নিহতর ঘটনায় কিন্তু ফুটে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা যদি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে মূল ফটকের সামনে কিন্তু তারা নিরাপত্তা সড়কের দাবিতে কিন্তু নিরাপত্তা ক্যাম্পাস এবং নিরাপত্তা সড়ক এবং যে 53তম ব্যাচের যে শিক্ষার্থী যে রাশি মারা গেছে সেই ঘটনায় কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখন সংবাদ সম্মেলন করছে এবং সেই সাধারণ শিক্ষার্থীরা আসলে বলছে যে তাদের 8 দফা দাবিতে কিন্তু এই আন্দোলন এবং 8 দফার মধ্যে সিসি ক্যামেরা মোতায়েন করতে হবে গোটা ক্যাম্পাসে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী নিহত হয়েছে তাকে যেই অটোরিকশায় তাকে গ্রেপ্তার করতে হবে, এই ঘটনায় মামলা করতে হবে। এই ঘটনা নিয়ে কিন্তু এখন আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু যে 8 দফা দাবি নিয়ে কিন্তু তারা এখন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছে এবং বিশ্ববিদ্যালয় এখন কিন্তু বলছে যে এই ঘটনায় শুধু এই যে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে সেই বরখাস্ত করলেই হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু আটক করতে হবে বলে জানিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেখানে বক্তব্য রাখছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে এইখানে যে অবস্থা দেখছেন যে শিক্ষার্থীরা তাদের যে বিচারের দাবিতে কিন্তু সেই অবস্থান করছে এবং একই সঙ্গে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরও কিন্তু আসলে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া ক্লাস পরীক্ষা সকল ধরনের পরীক্ষা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। শুল্ক কমানোয় রমজানে সব পণ্যের দাম সহনীয় থাকবে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন হাই হতাশ, তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে আলু, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে টিসিবির কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, বাজার সহনীয় রাখতে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। কেউ যেন পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানিতে ভারত, পাকিস্তান, চীন দেখা হবে না। সব দেশের সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখবে সরকার। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। কম দামে পণ্য পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। সরকারের কাছে দাবি জানান এরকম কার্যক্রম অব্যাহত রাখার। কম দামে দ্রব্যমূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। বাজারে গেলে তো বেশি দাম লাগতো। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের মতো যারা লোকজন এরা যেন সবসময় পায় এরকম। নতুন পণ্যের সরবরাহ বাড়লে দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজীপুরের জিরানী বাজার এলাকায় বাস চাপায় এক নারী শ্রমিক নিহতের গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা জানান, সকালে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বের হলে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরেই বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চলছে কেসে। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী হিরুনি সহ 4 জনকে আটক করে তারা। ভোর 6টায় শুরু হওয়া অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেয়। এ সময় অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে প্রায় 4 শতাধিক বাড়িঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। আকরাম হুসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। হিরুনি বেগম পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী। হিরুনি এবং ইদুসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আস্তানা সিআরবি এলাকায় ভোর থেকে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এবার যৌথ বাহিনীর অভিযানে হিরুনি গ্রেপ্তার হলেও পালিয়ে যায় ইদু। এই এলাকায় ইদু, এই যে হিরুনি এবং এর একটা মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই জায়গাটাতে চারদিক দিয়ে পালানোর পর থেকে আমরা বেশ কয়েকবার অপারেশন করেছি, কিন্তু তারা কোনো না কোনোভাবে তারা সরে যায়। তো আমরা এবার পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি এবং যে পুলিশের সহযোগিতায় এই অপারেশন করার কারণে মোটামুটি আমরা এই হিরুনি পালাতে পারিনি। সন্ত্রাস এবং মাদক নির্মূলে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কলোনি তারা গড়ে তুলছে, এই ব্যাপারে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং এই জিনিসটা আমরা উচ্ছেদ করার চেষ্টা করব। উচ্ছেদ করলে অপরাধ অনেকাংশে কমে যাবে। আমি আশা রাখি এটা রেলওয়ে কর্তৃপক্ষের আরেকটু সজাগ হওয়া দরকার। শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেন। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ভেতরে প্রথমবার যুক্তরাষ্ট্রের তৈরি মিসাইল নিক্ষেপের ঘটনায় ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন অবস্থায় নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার সংক্রান্ত আওতা বাড়িয়েছে রাশিয়া, যাতে বলা হয়েছে শুধু আত্মরক্ষা নয়, গুরুতর হুমকি বা প্রচলিত কোনো অস্ত্রের হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার থাকবে রাশিয়ার। একে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। রুশ মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ATACMS ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। এরপরই পশ্চিমা বিশ্ব ওই ইউক্রেনকে স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার এক নতুন ডিক্রিতে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে উল্লেখ করা হয় পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়া বা বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। গুরুতর আঞ্চলিক হুমকি থাকলেও এই ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের অধিকার থাকবে রাশিয়ার। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের জানান, পশ্চিমারা ইউক্রেন সংঘাতে উস্কানি দিচ্ছে, যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে মস্কো, আর শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব।
Gorbachev and President Reagan. পারমাণবিক যুদ্ধ যাতে না বাধে সেজন্য যা যা করা দরকার তাই করা হবে। পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো যায়। পশ্চিমারা জানে না এমন কিছুই আমাদের পরমাণু নীতিতে সংযোজন করা হয়নি, সেখানে ভিন্ন কিছু নেই। Which the West wouldn't know. এদিকে রাশিয়ার এ ধরনের পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য জানিয়েছে এমন হুমকিতেও ইউক্রেনকে সমর্থন থেকে সরে দাঁড়াবে না তারা। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেছেন নিজেকে রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে রাশিয়ার। alınan bir tedbirdir diye নিবির আমিন, নিউজ 24। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই মেশিন কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও হোঁচট খেয়েছে ব্রাজিল। পেরুকে 1-0 গোলে হারিয়ে এক ম্যাচ পর জয় ফিরেছে মেসি মার্টিনেজরা। আরেক ম্যাচে উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। অন্যদিকে ভেনিজুয়েলাকে 4-2 গোলে চিলি আর কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনার ঘরের মাঠ শুরু থেকেই গ্যালারি মাতিয়ে রেখেছিল আলবিসেলেস্তের সমর্থকরা। তবে মাঠের লড়াইয়ে শুরুটা মলিন ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। সময় গণনার সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ ওঠে দলটি, কিন্তু গোলবার উন্মুখ করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফিরে ম্যাচের আধিপত্য ধরে রাখে স্কলনির শিষ্যরা। সেই সুযোগে 55 মিনিটে লিও মেসির অ্যাসিস্টে দারুণ গোলে স্কোরশিটের নাম লেখান লাউতারো মার্টিনেজ। এটি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে 199তম গোল। মেসি নিজেও ভাগ করলেন একটি মাইল ফলক। আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ড্যানোভানের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে ভাগ বসিয়েছেন। এই জয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কলনির শিষ্যরা। অন্যদিকে খারাপ সময়টা যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের। ঘরের মাঠেও উরুগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেল না সেলেসাওরা। ড্র নিয়েই থাকতে হয়েছে সন্তুষ্ট। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় আক্রমণ পাল্টাক্রমণের মধ্য দিয়ে। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন ভালভার্দে। গোল খেয়ে টনক নড়ে ব্রাজিলের। 7 মিনিট পর 5 বারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান গেটসনের। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচ। 12 ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট 18। সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2-এ উরুগুয়ে। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।